প্রিয় গোপালগঞ্জের ভাই এবং বোনেরা, জুলাই জঙ্গিরা কিন্তু মুখে বলে নাই ওরা গোপালগঞ্জ যাবে কি যাবে না, তালিকায় নাম রাখে নাই। সর্বাত্মক প্রস্তুতি কিন্তু ভিতরে ভিতরে নিয়ে রাখতে হবে। সেই সাথে দক্ষিণ অঞ্চলের যতগুলো জেলা আছেন, খুলনা এবং বরিশাল বিভাগে যে সকল ভাই এবং বোনেরা রয়েছেন, রাজপথে থাকা সক্রিয় নেতাকর্মীরা রয়েছেন, জনগণকে সাথে নিয়ে আপনাদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এবার যদি ওরা আপনাদের জেলায় প্রবেশ করে, অন্তত পক্ষে একটাকে হইলেও প্রথম শ্রেণীর জুলাই জঙ্গি এই সকল সমন্বয়ক নামক ওদের একটারে হইলেও আবু সাঈদ করে দিতে হবে। আপনারা জানেন 25 সালে সেনাবাহিনীর ভিতরে থাকা বিহারির বাচ্চারা গোপালগঞ্জে গিয়ে গণহত্যা চালিয়েছিল, অথচ যাদেরকে ওরা ওদের ট্যাঙ্ক সাজোয়া যানের মধ্যে ঢুকিয়ে আশ্রয় দিয়ে ঢাকায় পৌঁছে দিয়েছিল, ওরা গোপালগঞ্জের মাটিতে দাঁড়াইয়েই বাংলাদেশের মহান স্থপতি স্বাধীনতার ঘোষক নিয়ে এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছিল, তার মাজার নিয়ে অপমানজনক কথা বলেছিল, আর তাদেরকে আশ্রয় দিয়েছে আজকের এই সেনাবাহিনী। মনে রাখবেন, সেনাবাহিনীর সদস্য দেখলেই স্বাধীনতার প্রতীক হিসেবে ধরে নেওয়া যাবে না। সেনাবাহিনীর সদস্য দেখলেই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে ধরে নেওয়া যাবে না। এই সেনাপ্রধান নিজে একটা বিহারের বাচ্চা, এই রাজাকারের বাচ্চা। রাজাকারটা যতদিন পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে আছে, আরো অনেক সেনাবাহিনী ওর মতো রাজাকারের বাচ্চা আছে। যে সেনাবাহিনী, যে সরকার আজমের মতন কুখ্যাত দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীর বাচ্চাকে দুইটা পুরস্কারে ভূষিত করে, তাকে জেনারেল পদোন্নতি নিয়ে 1 কোটি টাকা দেয়, আর সুযোগ সুবিধাগুলো তাকে দিয়ে দেওয়া হয়, এই সেনাবাহিনীকে তাদেরকে বলতে চাই, এই টাকা কি ওদের বাপদাদার জমিদারির টাকা না, এটা জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা। এর বিচার একদিন হবে জনতার কাঠগড়ায়। আপনাদের কিন্তু সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এবার যদি সেনাবাহিনীর কোন সদস্য এই সকল জুলাই জঙ্গিদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য সাধারণ মানুষের উপরে একটা গুলি চালায়, সারা বাংলাদেশ ধাউ ধাউ করে জ্বলবে, সারা ক্যান্টনমেন্ট ধাউ ধাউ করে জ্বলবে। বিহারির বাচ্চা যে যেখানে আছে না কেন, কোন বিহারির বাচ্চাকে আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। পুলিশ হোক আর সেনাবাহিনী হোক, আর যদি ওরা এই স্বাধীনতা বিরোধী এই জামাতি পাকিস্তানি জুলাই জঙ্গিদের পক্ষ নিয়ে নিরীহ সাধারণ মানুষের উপরে গুলি চালায়, তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, তার পরিচয় জনতার আদালতে একটাই, ও বিহারির বাচ্চা, ও স্বাধীনতা বিরোধী দেশ ধ্বংসকারী জুলাই জঙ্গিদেরকে সিকিউরিটি দিচ্ছে, তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে ধ্বংস করছে। সুতরাং তার বিচার অনিবার্য হতে হবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশে যে সেনাবাহিনী তৈরি হয়েছে, সেই সেনাবাহিনী 24-এর 5 আগস্ট কলঙ্কিত হয়েছে। এই সেনাবাহিনী আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে, এই সেনাবাহিনীর মধ্যে থাকা একদল হায়নার দল, একদল বিহারির বাচ্চার দল, তারা বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কিভাবে ভেঙেছে। আপনারা দেখেছেন জননেত্রী শেখ হাসিনার ছবি কিভাবে অসম্মান ভাবে তাদেরকে দেয়াল থেকে ফেলে ভেঙেছে, পারিয়েছে, আপনারা এই দেশবাসী দেখেছেন। সুতরাং সেনাবাহিনীর পোশাক দেখলেই আর কখনো স্বাধীনতার প্রতীক হিসেবে ধরে নেওয়া যাবে না। আগে তার বিষয় জাস্টিফাই করতে হবে, ও বিহারির বাচ্চা, ও আসলে কি স্বাধীনতার পক্ষে, ও আসলে কি বাংলাদেশের সন্তান, নাকি পাকিস্তানি বিহারির বাচ্চা, নাকি জিন্নাহর বীর্যে জন্ম নেওয়া, জিন্নাহর সেনাদের বীর্যে জন্ম নেওয়া আজকে সেনাবাহিনীতে পরিণত হয়েছে, সেনা সদস্যতে পরিণত হয়েছে। তার বিষয় সর্বাত্মক সোচ্চার থাকতে হবে। ক্যান্টনমেন্টে বাংলাদেশ পন্থে যারা রয়েছে, বাংলাদেশকে যারা ধারণ করে, সার্বভৌমত্বকে যারা ধারণ করে, ওই পবিত্র ইউনিফর্ম গায়ে ঝরানোর আগে পবিত্র কোরআন ছুঁয়ে যারা শপথ নিয়ে সেই শপথকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে যারা কাজ করতেছে, তারাই ওই ক্যান্টনমেন্টে থাকবে। কোন বিহারির বাচ্চা সেনাবাহিনীর মধ্যে থাকতে পারবে না। আজমের মতন কুখ্যাত রাজাকার দেশ বিরোধীর বাচ্চাকে যারা জেনারেল পদোন্নতি দেয় এবং বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক জঙ্গি ও সন্ত্রাসীদের সাথে আতাত করে বাংলাদেশ ধ্বংসের জন্য যে কর্নেল হাসিব নামক এই সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাদেরকে যে সেনাবাহিনী, যে সকল অফিসাররা পদোন্নতি দিয়েছে, যে সরকারের স্বাক্ষরিতে, যে সচিবের স্বাক্ষরে তাদের পদোন্নতি হয়েছে, ওরা দেশ বিরোধী, ওরা বিহারির বাচ্চা, ওরা স্বাধীনতা বিরোধী, ওরা রাজাকারের বাচ্চা। ওদের বিচার জনতার আদালতে হবে। বাংলাদেশ পন্থী বাংলাদেশকে ধারণ করেন যে সকল সেনাবাহিনীগণেরা রয়েছেন,
আপনাদের উদারত আহ্বান জানাবো, আপনাদের প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি রাখতে হবে। বাংলাদেশ রক্ষার জন্য আপনাদের সর্বাত্মক ভূমিকা এখন দেশবাসী দেখতে চায়। আপনারা আর কত দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা হবেন? আপনাদের কি নিজেদের মা বাবা নাই? দেশের প্রতি কি আপনাদের ন্যূনতম দায়বদ্ধতা নাই? সেই ন্যূনতম দায়বদ্ধতা থেকে বলবো, যত বড় কঠিন সময় আসুক না কেন, আপনি যদি সাহস রেখে, আপনি আপনার শপথ অক্ষুণ্ণ রেখে যদি আপনার দায়িত্বে অবিচল থাকেন, তাহলে দেশবাসী আপনাকে সম্মানিত করবে। আপনি যদি মারাও যান, আপনি শহীদ পথ, আপনি শহীদের সম্মানে সম্মানিত হবেন। মহান রব্বুল আলামিন মৃত্যুর পরে হলেও আপনাকে উপযুক্ত পুরস্কারে ভূষিত করবে। তাহলে কিসের ভয় পাচ্ছেন স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাদের কর্তৃক? কিসের ভয় পাচ্ছেন দেশ বিরোধীদের? আপনারা ঘুরে দাঁড়ান দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে। দেশের 18 কোটি জনগণ আপনার সাথে থাকবে। তাই দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা বিহারীর বাচ্চাদেরকে শনাক্ত করে, চিহ্নিত করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তা না হলে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য কিন্তু দেশবাসী আপনার বিরুদ্ধে সোচ্চার হবে, প্রতিবাদ করবে। মনে রাখবেন, 71 সালে বাংলাদেশে কোনো সেনাবাহিনী ছিল না। এই সেনাবাহিনী ছাড়াই কিন্তু দেশ মাতৃকার টানে সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর এক ডাকে সাড়া দিয়ে 7.5 কোটি মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল। 30 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে, নিহতের ঘটনা ঘটেছে। তারপরে কিন্তু তাদের দাবায় রাখা যায় নাই। ওই পাক সেনাদের জল কামান, উন্নত মানের অস্ত্র সমারস্ত্রের সামনে দাঁড়িয়ে বুক চেতিয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষেরা। সুতরাং সেই দেশের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, পুনরুদ্ধারের জন্য আমরাও জীবন বাজি রেখে লড়াইতে নেমেছি। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। ভাইরা আমার, দক্ষিণ অঞ্চলে ভাই সহ সারা দেশবাসী যারা রয়েছেন, এবারের সংগ্রাম হতে হবে শুধু মিছিল করে সীমাবদ্ধতার মধ্যে থাকবে না, গেরিলা কায়দায় মোকাবেলা করতে হবে। আবু সাইদ করে দিতে হবে সব জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী রাজাকারের বার্তা, জুলাই সন্ত্রাসীদের, যে সকল সন্ত্রাসী এবং যে সকল রাজনৈতিক দলেরা ওদেরকে প্রশ্রয় দিবে, ওরাও সন্ত্রাসী হিসেবে পরিণত হবে। সুতরাং এখন থেকে মিশন শুরু করবেন আবু সাইদের মিশন। এখন থেকে মিশন হবে জঙ্গি সাহুয়া হাদি মিশন, এর বাইরে অন্য কোনো মিশন না। এই সকল দাবি আদায়ের জন্য আমরা রাজপথে মিছিল করছি, সংগ্রাম করে যাচ্ছি। সেই দাবি আদায় যত সময় পর্যন্ত না হবে, যত সময় পর্যন্ত দেশের 20 কোটি মানুষের মুক্তি না হবে, যত সময় পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার না হবে, যত সময় পর্যন্ত একটা জুলাই জঙ্গি স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চার সর্বশেষ শাবক বেঁচে থাকবে, তত সময় পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। চোখে পানি নয়, আগুন থাকতে হবে। দুর্বার ভাবে মহাপ্রলয় ঘটানোর উদ্দেশ্যে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, ইনশাআল্লাহ। এখানে তৃণমূলের থেকে যে জিনিসগুলো শেখ হাসিনার কাছে স্পষ্টভাবে বলা হয়েছে, স্পষ্টভাবে শেখ হাসিনা কিন্তু তৃণমূলের সাথে সরাসরি কথা বলেন এবং তৃণমূল তার সাথে সরাসরি কথা বলে। সেখানে বেশ তৃণমূলের যেই কথা বলতে চায় সে কথা বলে, ঘন্টার পর ঘন্টা কথা হয়। সে কথা বলার মধ্যে যে সামারিটা আসছে, আমি কয়েকটা পয়েন্ট বলি। সামারিটার মধ্যে একটা হলো, আমরা প্রতিশোধ চাই। আমাদের উপর যে নির্যাতন হচ্ছে, যে নির্যাতন হয়েছে, আমাদের মা বোনের উপর যে নির্যাতন হয়েছে, আমাদের জমি জমা দখল হয়েছে, আমাদের ব্যবসা দখল হয়েছে, আমাদের সবকিছু দখল হয়ে গেছে, আমরা বাস্তুচ্যুত হয়েছি, আমরা নির্যাতিত, আমরা বাড়ি ফিরে যেতে পারি না, বাড়ি ফিরে গেলে আমাদের ধরে মেরায়। এবং মব হচ্ছে এই কথাগুলো প্রতি জনে থেকে শেখ হাসিনা শুনেছিলাম। প্রত্যেকের মধ্যে ক্ষোভ এবং প্রতিশোধের আগুন জ্বলতেছে, প্রত্যেকের মধ্যে যারা নির্যাতিত হয়েছে, যাদের পরিবার নির্যাতিত হয়েছে, নিজে নির্যাতিত হয়েছে, তার পরিচিত মানুষ তাকে ধরে নিয়ে গেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ক্ষোভ, মানে প্রতিশোধ একটা শব্দ আসছে, যে আমরা এর প্রতিকার চাই, আমরা এর প্রতিশোধ চাই, আমরা আমাদের আগের অবস্থানে আমরা ফেরত যেতে চাই এবং আমরা চাই। 1 নম্বর। 2 নম্বর হলো, যারা এই পার্টিটাকে এই অবস্থাতে ফেলে দিয়েছে, যেই নেতারা, কোন স্পেসিফিক নাম ধামের ব্যাপারে, প্রত্যেক এলাকায় তাদের নেতার নাম আসছে, কিন্তু আমি কারো নাম নিয়ে বলছি না, সেন্ট্রাল লিডারশিপের নাম নিয়ে বলছি না। তবে প্রত্যেক জায়গায় তারা সেন্ট্রাল লিডারশিপ নিয়ে কথা বলেছে, তাদের লোকাল লিডারশিপ নিয়ে কথা বলেছে। প্রত্যেক জায়গায় যার যার ব্যাপারে তাদের অসন্তুষ্টি আছে তারা বলেছে। তো এইখানে সব জায়গায় যে এক্সিস্টিং লিডারের বিরুদ্ধে কথা হয়েছে না, কোথাও এক্সিস্টিং লিডারের পক্ষেও কথা হয়েছে, কিন্তু ওভারঅল এক্সিস্টিং লিডারের বিরুদ্ধেই বেশিরভাগ কথা হয়েছে এবং সেন্ট্রাল লিডারশিপের সাথে কথা হয়েছে, ডিস্ট্রিক্ট লিডারশিপের সাথে, উপজেলা লিডারশিপ, সব বিষয় নিয়ে কিন্তু তার কথা বলেছে।
এবং তারা তাদের পছন্দগুলি জানিয়েছে যে এইটা তারা করতে চায়, এইটা তারা করতে চায়, এইগুলো তাদের, এবং এই নেতাদের ইয়ে দিচ্ছে। 3 নম্বর হলো তারা তাদের আর্থিক অবস্থার কথা বলেছে, যে তারা যে এই অবর্ণনীয় দুর্দশার মধ্যে গত 2টা বছর চলছে বা 1.5টা বছর ধরে কারা তাদের পাশে ছিল, কারা তাদের পাশে থাকে নাই, এখন তাদের কি অবস্থা। সো 3-4টা জিনিস কিন্তু এখানে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু তাদের ক্ষোভের থেকে কিন্তু তারা প্রকাশ করেছে। নেতাদের ব্যাপারে ক্ষোভ, আর্থিক অবস্থা নিয়ে ক্ষোভ, নির্যাতন নিয়ে ক্ষোভ, প্রত্যেকটা জায়গা থেকে তাদের মধ্যে কোনো মানে আওয়াজ ছিল না, রিকনসিলেশনের আওয়াজ, কিভাবে বিএনপির সাথে মিশবে, কিভাবে বিএনপির সাথে অ্যাসোসিয়েট, নো, তারা কোনো, বরং এমন এমন কথাও তারা বলেছেন যে স্থানীয় কিছু নেতা এখন বিএনপির সাথে যোগসাজশ করে বা বিএনপিকে টাকা দিয়ে তারা সারফেস হওয়ার চেষ্টা করছে। অ্যাট দ্য সেম টাইম তারা কি করছে, তারা এই তৃণমূলকে কিন্তু আন্ডারমাইন করতেছে। কিছু কিছু তৃণমূলকে তারা কেনার চেষ্টা করে, কিন্তু তৃণমূল বিক্রি হবে না, একদম লিটারালি ল্যাঙ্গুয়েজ এটা। কোন নেতা যাদেরকে তারা মনে করেন পচা, এই পচা নেতাগুলো এখন আবার সারফেস হওয়ার চেষ্টা করতেছে। যারা এতদিন পর্যন্ত কর্মীদের খোঁজ নেয় নাই, একটা মামলাতে হেল্প করে নাই, তাদের আত্মীয় স্বজনকে হেল্প করে, বাবা মাকে হেল্প করে নাই, কাউকে করে নাই, এখন 2 বছর পরে তারা সারফেস হয়ে তারা কিন্তু গুটি কয়েক তৃণমূলের কর্মীর মাধ্যমে তারা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতেছে, এবং তারাই কিন্তু বিএনপিকে টাকা পয়সা দিয়ে বিএনপির সাথে সমঝোতা করার চেষ্টা করে, এরকম অভিযোগগুলো আসছে। তবে এটা তো সত্য কথা যে যেই যেখানে এক্সিস্ট করে সে তো সেখানে কোনো না কোনো ভাবে সারফেস হতে হবে, সেই নেতারাও তো সারফেস হতে চায় না তা না, কিন্তু তৃণমূলের ক্ষোভ কিন্তু এই ব্যাপারটাতে। আমি বলছি না নেতারা কোনো বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে সারফেস হওয়ার জন্য যে চেষ্টাটা করতেছেন এটা পলিটিক্যাল মুভ, এটা পলিটিক্যাল হতে, কিন্তু তৃণমূল এটা কোনোভাবে সহ্য করতে পারতেছে না। তাদের বক্তব্য হলো যারা তাদের উপর নির্যাতন করছে তাদের সাথে কোনো সমঝোতা নেই। তা আমি কি বুঝাতে পেরেছি কিনা যে তৃণমূল কিন্তু একেবারে মানে উত্তপ্ত ইয়ের মতো, আমাদের দেশে বলে খোলা মানে কি জানেন, খোলার মধ্যে তাওয়া, ওর মধ্যে যে ভাজে না, এই তৃণমূল এখন উত্তপ্ত খোলার মতো অবস্থা। আমার দেশ মানে কি, আমার দেশ, আমার গ্রামের বাড়ি নোয়াখালী, আমি খোলা বলি, আমরা তাওয়াকে খোলা বলে, উত্তপ্ত খোলার মতো অবস্থা তৃণমূলের। তারা কিন্তু হয়তো তাদের কোনো নেতার পজিটিভ জিনিস যে অ্যাটলিস্ট সারফেস হতে পারলে তো তারা মুভমেন্টটা করতে পারবে, এই অ্যাটিটিউড নিয়ে হয়তো কোনো নেতা বিএনপির সাথে সহযোগিতা, বিএনপির সাথে কথাবার্তা, বিএনপির সাথে সমঝোতা, বিএনপিকে টাকা দিয়ে সারফেস হওয়ার চেষ্টা করছেন, এটাও তারা পছন্দ করছে না। অথচ হয়তো এটা প্রয়োজন, কখন অবশ্যই পলিটিক্যাল কারণে একজন নেতা আরেক দলের নেতার সাথে বা আরেক দলের সাথে সমঝোতার ভিত্তিতে কথা বলবেন, নিজেরা প্রকাশ হতে পারে, কারণ দলটা তো ধরতে হবে। সেই জন্য ওই নেতাটা যে চেষ্টা করতেছেন এইটাকে তৃণমূল মোটেও পছন্দ করে, তারা এটাকে একেবারে আউটরাইট রিজেক্ট করতেছে। এবং যেসব তৃণমূলের নেতা কর্মী ওই নেতাদের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে, তারা তাকে ডিসকার্ড করে দিতে চায়, কোনোভাবে তাদের সাথে মিশতে চায় না। দিস ইজ হোয়াট শেখ হাসিনার সাথে তৃণমূলের এক্সপ্রেশন। আমি আপনাকে একদম লিটারালি বললাম, এইটাই তাদের এক্সপ্রেশন। সো প্রত্যেকটা পয়েন্টে তারা কিন্তু ক্ষুব্ধ, প্রত্যেকটা, আমি যতগুলো আর্থিক অবস্থার জন্য, নিজের অবস্থার জন্য, নিজের পরিবারের অবস্থার জন্য, তাদের জমাজমের অবস্থার জন্য, ব্যবসার জন্য, এবং নেতাদের অবস্থান নিয়ে, এবং যে নেতারা সার্ভিস হতে চাচ্ছেন বিএনপির সাথে সহায়তা, তাদের ব্যাপারে তাদের কোনো জায়গায় তারা কম্প্রোমাইজের পক্ষে নেই, কোনো সমঝোতাতে তারা রাজি না। তাহলে এই মুহূর্তে আওয়ামী লীগের পথ কি, এবং সেই আওয়ামী লীগের পথ নিয়ে আওয়ামী লীগের নেতারা কি ভাবতেছেন, এরকম আমি চেষ্টা করেছি, মানে যারা পলাতক আছেন, যারা পলাতক বা নিজের জীবনের জন্যই তো পালিয়েছেন, যেইভাবেই বলেন না কেন, যান বাঁচানোর জন্য পালিয়েছেন বা যেটা হোক, মবের হাত থেকে রেহাই পাওয়ার জন্য পালিয়েছেন, এরকম কিছু জনের সাথে আমি কথা বলেছি, দেশে বাইরে। তাদের বক্তব্য কিন্তু যে যেই পরিস্থিতিতে বিএনপি আওয়ামী লীগকে যে পরিস্থিতিতে ফেরানোর চেষ্টা করছে, আওয়ামী লীগের মধ্যে যেই অংশটা আওয়ামী লীগের মধ্যে একটা সুস্থ রাজনীতির দিকে নিয়ে যেতে চান, যে একটা ওপেন রাজনীতির সুযোগ দিলে একটা সুস্থ রাজনীতির মাধ্যমে পলিটিক্যাল কনফ্রন্টেশন, পলিটিক্যাল মুভমেন্ট এগুলো করতে চান নিয়ম নীতির মধ্য দিয়ে, এই সংখ্যাটা কিন্তু কমে আসতেছে, কারণ তৃণমূল এদেরকে সহ্য করতে পারছে না। যারা নিয়ম নীতির মধ্যে রাজনীতি করতে চান, যারা গণতান্ত্রিক পদ্ধতিগুলো ইয়ে করে রাজনীতি করতে চান, যারা মনে করেন যে গণতান্ত্রিক রীতিনীতি মেনে আওয়ামী লীগ রাজনীতি করে আবার ইয়েতে আসবে, এই ধরনের লোকদের সংখ্যা কমছে।
এই ধরনের লোকদের সঙ্গে যারা এই ধরনের মানে মনোভাব করেন, তৃণমূল এদেরকে শত্রু মনে করে। এটা কিন্তু তারাও জানেন। তারপরেও তো এই ধারাটা অবশ্যই আছে। দুইটা ধারা এখন কিন্তু আওয়ামী লীগের মধ্যে। আওয়ামী লীগের অনেক লিডার কিন্তু কনভার্ট হচ্ছেন তৃণমূলের মতের সাথে। আই টেল ইউ, বেশ আমি পেয়েছি এরকম যে একসময় তারা মনে করতেন ওকে আমরা এই বিএনপি ক্ষমতায় আসলে আমাদের জন্য একটা জায়গা তৈরি হবে, যে জায়গাটা আমরা একটা সুস্থ রাজনীতি করতে পারি। সেই সংখ্যা কমছে, কারণ বিএনপির প্রতি বিশ্বাস যেটা করেছিল 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে সাপোর্ট দিয়ে বা বিএনপিকে ভোট দিয়ে তারা যে সমঝোতা করে আওয়ামী লীগকে সারফেসে আনার জন্য, আওয়ামী লীগের রাজনীতিকে সামনে আনার জন্য তারা যে চেষ্টা করছে সেটা কিন্তু ব্যর্থ হয়েছে, কারণ বিএনপি সেটা ব্যর্থ করে দিয়েছে। বিএনপি সরকার সেটা ব্যর্থ করেছে। বিএনপি নেতারা যেই সুরে নির্বাচনের সময় কথা বলেছে, আওয়ামী লীগের হাতে পায়ে ধরছে ভোট পাওয়ার জন্য, আওয়ামী লীগের অ্যাবসকন্ডিং পালিয়ে থাকা নেতাদের সাথে যোগাযোগ করে ভোটের অর্গানাইজ করার জন্য বলেছে, চেষ্টা করেছে এবং তারা পেয়েছেও, এবং সেটার রেজাল্টও তারা পেয়েছে। কিন্তু সেই জায়গায় বিএনপি এই নেতাদের সংখ্যা কেন কমছে আওয়ামী লীগের? কারণ বিএনপি বেইমানি করেছে তাদের সাথে। বিএনপি কথা দিয়ে কথা রাখে নাই, বিএনপি সেন্ট্রাল লিডারশিপ কথা দিয়ে কথা রাখে নাই, বিএনপির লোকাল লিডারশিপ কথা দিয়ে কথা রাখে নাই, বিএনপির যে এমপিরা নির্বাচিত হয়েছে সেই এমপিরাও কিন্তু লোকাল লিডারশিপের সাথে যেসব কথা দিয়েছে সেগুলো রাখে নাই। যার ফলে এই নেতারা কিন্তু তৃণমূলের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। হয়তো বিএনপি এটা পলিটিক্যালি তাদের পলিটিক্যাল মুভমেন্ট হিসেবে তারা এটা করেছে, হতে পারে। আবার এখানে মাঝখানে গেছে যে উদারপন্থী বা মানে পন্থায়, মানে স্বাভাবিক পন্থায় যারা রাজনীতি করতে চান, স্বাভাবিক গণতান্ত্রিক সিস্টেমে যারা, তাদের সংখ্যা কিন্তু কমে গেছে। আওয়ামী লীগে কিন্তু প্রচন্ড রকম প্রতিশোধ পরায়ণতা বা প্রতিশোধ নেওয়ার জন্য বা ক্ষোভ মেটানোর জন্য তার এই অংশটার প্রভাব প্রচন্ডভাবে শক্তিশালী হচ্ছে এবং ওই অংশটা কমতেছে। এবং এটাই হলো ডাইনামিক্স, পার্টির ভেতরের ডাইনামিক্সটা হলো এটা। আর শেখ হাসিনা কোনটাকে আপহোল্ড করবেন, এটা শেখ হাসিনার ব্যাপার। বা কারণ সবাই কিন্তু আবার শেখ হাসিনাকে এক মনে করে, মানে তারা এখন এই একটা জায়গায়, এটা একটা ইউনিক পজিশন যে প্রত্যেকটা এই গ্রুপও শেখ হাসিনাকেই মনে করেন তার ফাইনাল সলিউশন, ওই গ্রুপও মনে করেন। তবে এই গ্রুপটা, তৃণমূল গ্রুপটাই কিন্তু সবচেয়ে স্ট্রং। দে আর 80% or 85% অফ আওয়ামী লীগ নাও। আওয়ামী লীগের ওই অংশটা যেটা সহজ পন্থায় বিএনপির সাথে সমঝোতা করে, বিএনপির সাথে কথাবার্তা বলে, আলোচনা করে রাজনীতিতে ফেরত আসার যে চেষ্টা, যে অংশটা করছিল তারা কিন্তু ফেইল করেছে। যে কারণে তারা এখন রিডিউস টু অলমোস্ট টু আমার অ্যাসেসমেন্ট 15% রিডিউসড হয়ে গেছে বা 20% রিডিউসড হয়ে গেছে। 80% কিন্তু এখন এই মনোভাব নিয়ে আগাচ্ছে যে আমরা আমাদের জায়গা আমরা তৈরি করে নেব, আমাদের জায়গা আমরা দখল করে নেব। আমি শব্দগুলি কেন বলছি? এই জন্য যে মনের মধ্যে কিন্তু এই শব্দগুলি আছে যে আমাদেরকে যেভাবে হটিয়েছে আমরা তাদেরকেও সেভাবে হটাবো। এবং তাদের এখন আগে বিএনপির জন্য যে পরিমাণ বিএনপি উপর যে পরিমাণ ক্ষোভ বা তৈরি হয়েছিল, সেটা এখন আরো অনেক তীব্র বিএনপি বিরোধী মনোভাব প্রচন্ড রকমের তৈরি হয়েছে, যেটা একবার সারা বাংলাদেশের বললাম না তাওয়ার মধ্যে খই ফুটতেছে এখন, সেটা তৃণমূল। এরকম পরিস্থিতিতে পার্টিগুলি কোন দিকে যায়? এরকম পরিস্থিতিতে পার্টি করে এরকম ব্যান্ড করে রাখলে তৃণমূল যেভাবে মানে জাগ্রত হয়, সে জাগরণের বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন দেশের কিন্তু এরকম উদাহরণ আছে যে সেই সব দেশে কিন্তু এরকম ব্যান্ড করে আপনি কাউকে আটকাতে পারেন না, কোনোভাবে আটকানো সম্ভব না। এখন আমি সেসব একেবারে আমি যে দেশ পছন্দ করি না সেই দেশের কথা থেকে আমি শুরু করতে পারি। আমি 20টা স্পেসিফিক দেশ বাইর করেছে সারা পৃথিবীর মধ্যে, সব কন্টিনেন্ট থেকে, যে কোথায় কোথায় এইভাবে পার্টিকে ব্যান করে দিলে সেই পার্টিগুলো কিভাবে সার্ভাইভ করে, কিভাবে অপারেট করে। তারা হয়তো শেষ পর্যন্ত ক্ষমতায় যেতে সাকসেসফুল না হলেও তারা কিন্তু সার্ভাইভ শুধু করে না, তারা স্ট্রঙ্গার পার্টিতে পরিণত হয়। সেটার উদাহরণ আমি কতগুলো আমি শত্রু দেশ মনে করি, ওকে কোনদিন আমি মিত্র দেশ মনে করি, কারণ ওদের সাথে যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি। সেই দেশের সংগঠন পাকিস্তান তেহরিক ইনসাফ, পিটিআই কিভাবে সার্ভাইভ করেছে? তাদের নেতা একটা চোখ চলে গেছে, জেলে আটকানো। তারা তাদেরকে ব্যান করে দেওয়ার পরেও কিন্তু তারা স্বতন্ত্র ইলেকশন করে, কিন্তু তারা অন্য নামে স্বতন্ত্র ইলেকশন করে তারা কিন্তু পাকিস্তানে সার্ভাইভ করে গেছে। আমি
এটা একটা একটা করে এটা অনেক লম্বা হয়ে যাবে যদি আমি মানে সবগুলোর বিস্তারিত বর্ণনা দেই। তারপর আমি 20টা উদাহরণ এই জন্য দিচ্ছি যে এইটা আমার মনে হয় আলোচনার খোরাক দিবে এবং সুস্থ রাজনীতিতে থাকার জন্য মানে থাকার জন্য কি করা উচিত, বা যখন দলটা এরকম ক্রাইসিসে পড়ে যাবে তখন দলটা কি বিহেভ করে নিজেকে দাঁড় করে রাখবে সেটার ব্যাপারে কিছু তথ্য সবার মানে যে কেউ যখন আলোচনা আসবে তারা আলোচনায় অংশ নিতে পারেন এবং নিজেরাও কিন্তু খোঁজ নিতে পারেন আমি যেসব দেশের নাম বলছি সেই সব দেশের অবস্থাটা কোথায় এটা খোঁজ নিতে পারবেন। থাইল্যান্ডের আপনারা নিশ্চয়ই ওদের যে পার্টি এই যে ইয়ের কি বলে ওর নাম হলো পিপলস পার্টি নাম ছিল, পিপলস পার্টি নাম দিয়ে এটা হয়েছিল, ওটা মুভ ফরওয়ার্ড পার্টি ইংরেজি নাম। আমি পরবর্তীতে সবগুলার দেশীয় নামগুলো আমি দেবো, কারণ আমি ইংরেজিতে সংগ্রহ করতে ইংরেজিটা আমার কাছে আসছে অনুবাদিত যে পার্টি নামটা আছে যে ইংরেজি যে নামগুলো বলে সেটা আগে প্রথম বলবো, পরবর্তীতে আমি আপনাদেরকে সেই দলের নেতাদের কথা বলবো, আমি ওই দলগুলোর লোকাল নামগুলির কথা আমি বলে দেবো যাতে আপনারা খোঁজ নিতে পারেন দেশে দেশে। থাইল্যান্ডের মুভ ফরওয়ার্ড পার্টি ছিল, সেই মুভ ফরওয়ার্ড পার্টিকে যখন কনস্টিটিউশন কোর্ট ইয়ে করে দেয় তাদের ব্যান করে দেয় তখন তারা কিন্তু ব্যাক করে আসে। এবং আপনার মনে আছে যে ওইটা পরে হচ্ছে সেই পার্টিটা আবার অন্য সামান্য একটু চেঞ্জ করে অন্য নাম নিয়ে কিন্তু ইলেকশন করে কিন্তু তার ভাতে যে আবার ক্ষমতা আসছে। টার্কি আজকে যে একেপি যেটা এখন জাস্টিস পার্টি যেটা ক্ষমতায় আছে সেই পার্টির একসময় নাম ছিল ভার্চু পার্টি। টার্কিতে 1990 সালে তাদেরকে ব্যান করে দেওয়া হয়। দে সার্ভাইভ and they came back to power. Not only came back to power, they are reigning the country for last I think 15 years. তারপরে মায়ানমারের যে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সেটাও কিন্তু ডিজলভ করে দেয় মিলিটারি অর্গানাইজেশন, কিন্তু শেষ পর্যন্ত ওরা আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক তৈরি করে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এনইউজি নাম দেয় এবং তাদের থেকে তারা অ্যাক্টিভ যে গণতান্ত্রিক পদ্ধতি ছিল সেই গণতান্ত্রিক পদ্ধতি বাইরে তার আর্মড রেসিস্টেন্সের দিকে চলে যায়। এইগুলো উদাহরণ। আর ওগুলো কিন্তু পলিটিক্যালি মুভ করে বিভিন্ন নাম, আমি কৌশলের কথা বলি, বিভিন্ন প্রক্সি নাম দিয়ে কিন্তু তারা কিন্তু কৌশলে ফেরত আসছে দুইটা, সেটা পাকিস্তানের। আর মায়ানমারেরটা কি করছে তারা কিন্তু সরাসরি কনফ্লিক্টে চলে গেছে। কম্বোডিয়ার ন্যাশনাল রেস্কিউ পার্টি এটাকেও নিষিদ্ধ করে সুপ্রিম কোর্ট, এবং তাদের পুরা ওর যে স্ট্রাকচার ছিল লিডারশিপের স্ট্রাকচার ছিল সেই লিডারশিপ স্ট্রাকচারটা পুরো বিদেশে চলে যেতে হয়। এখন তারা টোটালি আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করছে ডোমেস্টিক্যালি। আমি দেখেন ট্রেন্ডটা দেখেন, দুইটা বললাম যে তারা বিভিন্ন প্রক্সি দিয়ে সার্ভাইভ করছে বা বিভিন্ন নাম পরিবর্তন করে তারা সার্ভাইভ করেছে দুইটা। আর যেই দুইটার নাম বললাম এটা হলো একটা হলো টার্কিও নাম দিয়ে সার্ভাইভ, নাম পরিবর্তন করে সার্ভাইভ জাস্টিস পার্টি হয়ে সার্ভাইভ করেছে। মায়ানমারে কিন্তু এখন আন্ডারগ্রাউন্ড আর্মড কনফ্লিক্টে চলে গেছে। কম্বোডিয়াতে কিন্তু আর্মড কনফ্লিক্টে চলে গেছে, তারাও আন্ডারগ্রাউন্ডে আছে। কম্বোডিয়ান ন্যাশনাল রেস্কিউ পার্টি সিএনআরপি। ইউরোপে দেখেন, ইউরোপেরও উদাহরণ আছে। এই যে অপোজিশন প্ল্যাটফর্ম ফর লাইফ যেটা ছিল সেটা ব্যান করে দেয় হল 2022 সালে। হ্যাঁ, 2022 সালে। কিন্তু তাদের যে ল মেকাররা তারা কিন্তু পার্লামেন্ট আবার তারা একটা নতুন ব্লক তৈরি করে, একটা রিফর্মেশন ব্লক যেটার নাম দেয় প্ল্যাটফর্ম ফর লাইফ। হ্যাঁ, এটা এবং সেটা তারা অ্যাড করে হলো যে পিস এবং অন্যান্য যে রেটরিক্স গুলো আছে এগুলো করে তারা কিন্তু লোকালি কিন্তু লোকাল ইনফ্লুয়েন্স, পার্লামেন্টের লোকাল ইনফ্লুয়েন্স গুলো তারা ধরে রেখেছে। স্পেনে বাতসুনা পার্টি কিন্তু ইটি এর সাথে মিলিটেন্ট গ্রুপ, সশস্ত্র গ্রুপ ইটির সাথে সম্পর্ক আছে বলে একে নিষিদ্ধ করে দেওয়া হয়। কিন্তু তারাও কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বিভিন্ন লয়ের মাধ্যমে বিভিন্ন প্রক্সির মাধ্যমে তারা কিন্তু সার্ভাইভ করতেছে এখন। বাট তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে যায় নাই, কিন্তু এখন প্রক্সির মাধ্যমে তারা কিন্তু সার্ভাইভ করতেছে। মলদোভাতে সোর পার্টি, মলদোভার সোর পার্টি কিন্তু একটা এবং সেটাও কিন্তু লোকাল ইলেকশন ডিফারেন্ট নামে তারা নির্বাচন করে, বিভিন্ন নামে প্রক্সি নামে নির্বাচন করে তারা কিন্তু সার্ভাইভ করে আছে। গ্রিসে গোল্ডেন ডন খুব অনেক কিন্তু এই নামটা অনেক সময় এক সময় এইটাকে ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে তাকে ব্যান করে দেওয়া হয়, কিন্তু ফাইনালি তারা একটা সাকসেসর পার্টি তৈরি করে গ্রিকস ফর ফাদারল্যান্ড, সেটা দিয়ে কিন্তু তারা সার্ভাইভ করেছে আরেকটা নামে।
জার্মানিতে সোশ্যালিস্ট রাইট পার্টি যেটাকে নিষিদ্ধ করে দেওয়া ছিল, যেটা ওই মা গড, আমি চলে গেলাম কোথায়, আচ্ছা, সেটা 1952 পরে যে এটাকে ইয়ে করা হয়, তারা কি করে, তারা জার্মান রেইক পার্টির ভিতরে ঢুকে, হ্যাঁ, সোশ্যালিস্ট রেইক পার্টিটা শেষ পর্যন্ত জার্মান রেইক পার্টির ভিতরে ঢুকে তারা কিন্তু সার্ভাইভ করছে, এবং ওল্ড ভোটিং সিস্টেমে ওল্ড ভোটারদের তারা আবার ইয়ে করেছে, অর্গানাইজ করেছিল। তিউনিশিয়াতে এনাহাদা এই পার্টিটার নাম, তারাও শেষ পর্যন্ত কি করেছে, তারা কিন্তু একটা বিভিন্ন আন্ডারগ্রাউন্ড সেলে পরিণত হয়েছে। আন্ডারগ্রাউন্ড সেলের ভিতর থেকে তারা ডিসেন্ট্রালাইজড হয়ে কিন্তু তারা সারা দেশে কিন্তু এখনো অপারেট করে তিউনিশিয়াতে। বাট তারা ওই নামে আর ইয়ে করতে পারেনি, সার্ভাইভ করতে পারেনি, তারা বিভিন্ন সেলে বিভক্ত হয়ে করেছে। আমি কেন ট্রেন্ডগুলো বলছি কোথায় কি, তাইলে আপনারা বুঝতে পারবেন। আলজেরিয়াতে ইসলামিক সালভেশন ফ্রন্ট FIS, সেটার অবস্থা কিন্তু একই। সাউথ আফ্রিকার আপনার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, খেয়াল করে দেখেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসকে কিভাবে অ্যাপারথাইড মানে বর্ণ বৈষম্যবাদীরা নিষিদ্ধ করে রেখেছে, সে পার্টি কিভাবে সার্ভাইভ করছে, কত ফ্রন্টে তারা ইয়ে করছে, ওপেন হয়েছে, কত ফ্রন্টে, কত মুখ দিয়ে ওপেন হয়ে শেষ পর্যন্ত অ্যালায়েন্সে শেষ পর্যন্ত নেলসন ম্যান্ডেলা বের হয়ে শেষ পর্যন্ত তার ক্ষমতায় শুধু যার নাই, পুরো অ্যাপারথাইডটা শেষ করে দিয়েছে। বাট দিস পার্টি ওয়াজ ব্যাড। সো কেয়ারফুল গভর্নমেন্টস, কেয়ারফুল মানে আমাদের দেশের গভর্নমেন্ট এবং মানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও আপনারা এগুলো থেকে আপনাদের নির্যাস এদের ইতিহাস পড়েন, এবং ইতিহাস পড়ে ওটা কিভাবে সার্ভাইভ করছে সেটা আপনারা শিখতে পারবেন। দেখেন ইজিপ্টের উদাহরণ আছে। ইজিপ্টে মুসলিম ব্রাদারহুড তারা নিষিদ্ধ ছিল, তারা কি করলো, আপনার তাহরির স্কয়ার না কি করে ওরা তারা কিন্তু আবার ক্ষমতায় আসছিল, কিন্তু যদিও তারা আবার পরাজিত হয়েছে, বাট তারা কিন্তু আছে, তাদেরকে সমাজ থেকে নির্মূল করা যায়নি। রোয়ান্ডাতে ডেমোক্রেটিক রিপাবলিক মুভমেন্ট যেটাকে বলে, সেটা ওরা একই রকম, এবং সেটা এমন এখন তারা রিগ্রুপড হয়ে তারা আবার মানে সারফেসড হচ্ছে। এবার আসেন আমাদের ল্যাটিন আমেরিকা, সাউথ আমেরিকা, যেসব এলাকায় কথা সাধারণত আমরা অনেক জানি যে এখানে অনেক বিপ্লবীরা বসবাস করেন, অনেক করেছে, যে আপনারা নিশ্চয়ই এখানকার সেই বিখ্যাত বিপ্লবীর কথা যার টি শার্ট পরেন, অনেকেই পরে তার টি শার্ট, হ্যাঁ, তো সে হলো ভেনিজুয়েলাতে যেটা আছে সেটা মেসা ডে লা ইউনিদাদ ডেমোক্রেসিয়া, MUD, বা এটা খুব পপুলার একটা অর্গানাইজেশন ছিল কনস্ট্যান্টলি, এবং সেটা এই অর্গানাইজেশনটা শেষ পর্যন্ত একটা টোটাল মানে বিভিন্নভাবে ভাগ হওয়ার পর আবার কিন্তু তারা রিগ্রুপড হয়ে সারফেস করেছিল, এবং তাদের অনেক প্রক্সি ফ্রন্ট, এটাকে আমরা যেটা বলি গণসংগঠন, বাংলাদেশে যেটাকে বলে গণসংগঠনের ভিতরে এর প্রক্সি। আমরা প্রক্সি বলতে ইদানিং একটা খারাপ শব্দ মনে করে সবাই আমেরিকার অপপ্রচারের কারণে। প্রক্সি বলতে আমরা মনে করি হিজবুল্লাহ, প্রক্সি বলতে মনে করি হামাস, প্রক্সি বলতে মনে করি হুতি, প্রক্সি বলতে আমরা মনে করি অমুক, এটা হলো প্রচারের কারণ। কিন্তু প্রক্সি কিন্তু ইজ আ ডিফারেন্ট থিং। প্রক্সি মানে কি, আমি আমার পরিচয় থাকতে পারছি, আমি আরেকটা প্রক্সিতে বসা। আমাদের দেশে অনেক লেখক, অনেক কমিউনিস্ট লেখক, কিন্তু অনেক হিন্দু কমিউনিস্ট লেখক কিন্তু মুসলমান নামে লিখতেন, অনেক মুসলমান কিন্তু হিন্দু নামে লিখতেন, যাদের তাদের কমিউনিস্ট পরিচয়টা লুকানো যায়। এস এ প্রক্সি নেম। ব্রাজিল আছে কমিউনিস্ট পার্টি অফ ব্রাজিল, সেটাও কিন্তু 60s যে সময় তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায়, কিন্তু তারা আবার সার্ভাইভ করে যায়। চিলিতে কমিউনিস্ট পার্টি, তাদেরকেও এইভাবে নিষিদ্ধ করা যায় পিনোশের আন্ডারে, কিন্তু তারাও অন্য নামে আবার সার্ভাইভ করে। তাদের মিলিটারি উইং ছিল, তারা কিন্তু আন্ডারগ্রাউন্ড অপারেশন করছিল, ইয়াতেও কিন্তু আন্ডারগ্রাউন্ড অপারেশনে ছিল চিলিতে। নিকারাগুয়াতে যে সিভিল রাইটস অ্যাডভোকেসি নেটওয়ার্কের নামে কিন্তু এই দলটা ইউনামাস এমআরএস বলে, আমি পরে এদের আসল নামগুলি আমি পরবর্তীতে বলবো। এরাও কিন্তু পার্শ্ববর্তী কোস্টারিকা থেকে তারা অপারেট করে। তো কাউকে একেবারে নির্মূল করা যায় না। ওশেনিয়াতে যায়, ওশেনিয়া অঞ্চলে, ফিজিতে আছে আপনার অনেক, এই আমি যতগুলি নাম বললাম, ফিজিতেও কিন্তু ফিজি ফার্স্ট যে পার্টিটা, সেটাও কিন্তু এখন পর্যন্ত তারা ওপেন থেকে তারা
বিচ্ছিন্ন থেকে, বিভিন্ন প্রক্সি থেকে বিচ্ছিন্ন থেকে তারা এমপি ইলেকশন করে, তারা কিন্তু একসময় যখন ভোটাভুটি হয় তখন তারা এক হয়ে ভোট দেয়, কিন্তু তারা আলাদা আলাদা আইডেন্টিটি থেকে, কারণ তাদের ওই মূল পরিচয়টা যেটা ছিল ফিজি ফার্স্ট, ওইটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এখন আমি এই দেশগুলোতে যেই নামগুলো নিয়ে আপনারা সার্চ করতে পারেন, সারা দুনিয়াতে আপনি বিভিন্ন জায়গায় সার্চ করে আপনারা, আমি শিওর যে আপনারা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি এগুলো ইনভেস্টিগেট করতে পারেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা ইনভেস্টিগেট করে দেখতে চায় হুইচ পার্টি হাউ দে সার্ভাইভ, সেই জন্য পার্টির নামগুলো আমি এখন বলে দিচ্ছি। সেটা পাকিস্তানেরটা তো আমি বলেছি, তেহরিক ইনসাফ, তারপরে এবং পরবর্তী তারা মার্কাজি আজাদ, হ্যাঁ এরকম মার্কাজি আজাদ উমেদবরণ নামে তারা কিন্তু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে করেছে। তারা অর্গানাইজ হয়েছে কিন্তু মার্কাজি আজাদ নামে, মার্কাজি আজাদ উমেদবরণ। থাইল্যান্ডে যে পার্টিটার কথা বলছি সেটা পার্টি কিন্তু ক্ষমতায় এসছে পাক্কাও ক্লাই, এবং সাকসেসের পার্টি হলো পাকরাচন পার্টি, পিপলস পার্টি হিসাবে সার্ভাইভ করেছে। টার্কিতে ওই যে বললাম ফজিলত পারিতিসি যেটা, হ্যাঁ সেটা আদালতে কালিমা পারিতিসি এই নামে সার্ভাইভ করেছে, যেটা এই যে বলে যেটাকে মুসলিম ব্রাদারহুড থেকে জাস্টিস পার্টি। মায়ানমারে এমোথা ডেমোক্রাতি আব্বোকেচ। সার্ভাইভাল নেটওয়ার্কটা হলো আমিওথা নিউত ইয়া আসোয়া ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, এটা হলো সার্ভাইভাল নেটওয়ার্ক। কম্বোডিয়াতে যে পার্টিরা যেটা হলো ব্যান্ড হয়েছে সেটা হলো ওই যে খেমারদের যেটা খেমাচুয়া যে পার্টিটা, ওইটা। ইউক্রাইনেরটা হলো অপোজিসলিনা প্ল্যাটফর্মা, সেটা সাকসেসর পরবর্তীতে যে নামে তারা আবার সার্ভাইভ করেছে সেটা প্ল্যাটফর্ম যা জেতা, এটা সরি ইউস্কাল হিরিয়া বিল্ড, না আমি ভুল বলেছি, প্ল্যাটফর্ম যা জিতা, এটা হলো সাকসেসর পার্টি ইউক্রেনের। স্পেনের যে বাৎসুনা যে পার্টিটার কথা বলেছেন সেটা সাকসেসর হলো ইউস্কাল হেরিয়া বিল্ডু। মলদোভাতে যে পার্টিটার নাম আছে এটা হলো, পার্টিটার নাম ছিল পার্টিডুল সোর সার্ভাইভাল ব্লক, যেটা দিয়ে তারা যেটা দিয়ে তারা আবার নিজেদেরকে সার্ভাইভ করেছে, সেটার নাম হলো ব্লকুল পলিটিক সানসা। গ্রিসের ব্যান্ড পার্টির নাম ছিল লাইকোস সিনদিসমোস। আর সাকসেসর ফ্র্যাকশন যেটা পরবর্তীতে অন্য নাম ধারণ করে যে করছে, তারা সার্ভাইভ করেছে, এটা হলো এলিনেস জিয়া টিন পাত্রিদা। জার্মানির ব্যান্ড পার্টির যেটা সোশ্যালিস্ট অমুক ছিল, সেটা শেষ পর্যন্ত ডয়েসে রাইট প্যাট্রিতে তারা ইনফিলট্রেট করে তারা ঢোকে, ওই যে সোশ্যালিস্ট পার্টিটা যেটা ব্যান করে দেওয়া হয়েছিল। আফ্রিকাতে তিউনিসিয়াতে কিন্তু এই যে হারাকাত এনহাদা, এরাও কিন্তু ওই এরা কিন্তু আবার আন্ডারগ্রাউন্ডে গিয়ে সার্ভাইভ করতেছে। আলজেরিয়া কোনো এখনো নাম ধারণ করে কিন্তু বিভিন্ন গ্রুপে ওরা থাকতেছে। আলজেরিয়াতে একই অবস্থা, আল জাবা আল ইসলামিয়া লিল ইনখাত, এই সব সংগঠনগুলো সব এইটাও কিন্তু আন্ডারগ্রাউন্ডে গিয়ে কিন্তু সার্ভাইভ করতেছে, এবং শুধু সার্ভাইভ করতে অপারেশনাল, তারা শক্তিশালী এবং তাদেরকে দমন করার জন্য অভিযান চালাইতে হয়। হ্যাঁ, তো আফ্রিকারটা তো বললামই, তার তো একই নাম, মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তারা যখন বিভিন্ন প্রক্সি দিয়ে তারপর আফ্রিকান ন্যাশনাল একটা অ্যালায়েন্স তৈরি করে, কমিউনিস্টরা সোশ্যালিস্টরা সবাই মিলে করে তারা কিন্তু সার্ভাইভ করে, সেটা ক্ষমতায় আছে। হ্যাঁ, তাদের আর্ম উইং যেটা ছিল, তাদের যে আর্ম উইং তো সাংঘাতিক। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের আর্ম উইং স্পিয়ার অফ নেশন, জাতির তরবারি। হ্যাঁ, এরকম রোয়ান্ডাতে আছে, আপনি যেগুলো বলেছেন, ভেনেজুয়েলাতে যেটা বলেছি, ব্রাজিলে আছে ডি কমিউনিস্টটা যেটা ব্যান করে দেওয়া ছিল, তারা নতুন লিগাল শিল্ড নিছে, মুভমেন্ট টু ডেমোক্রেসিও ব্রাজিলিও। চিলিতে পার্টিদো কমিউনিস্ট চিলি যেটার আর্মড উইং ছিল ফ্রন্টে প্র্যাকটিসিও, হ্যাঁ সেটাও কিন্তু এখনো সার্ভাইভ করে আছে। নিকারাগুয়াতে ডেভেলপড পার্টি ইউনিয়ন ডেমোক্রেসিয়ার রেনোবান্ডার, হ্যাঁ সেটা অন্য নামে রেনোবাড্রোর সান্দানিস্তা, এই নামে তারা কিন্তু করে আসছে। ফিজিতে তারা ফিজি ফার্স্টটা এখন পর্যন্ত মানে অপারেশনাল ইয়েতে আসছে নাই, তারা কোন দিকে যাচ্ছে সেটা এখনো জানা যায়। তো এরকম আমি এদের নেতাদেরও করতে পারবো, কিন্তু অত আসলে বলে, কিন্তু আমি আপনাদের জাস্ট আলোচনার খোরাকের জন্য বলছি, এই সকল পার্টি প্রত্যেকটা পার্টি কোনো না কোনো প্ল্যাটফর্ম দিয়ে, কোনো না কোনো প্রক্সি দিয়ে কিন্তু তারা সার্ভাইভ করতেছে।
কিন্তু এখানে উল্লেখযোগ্য অনেকগুলো পার্টি কিন্তু আন্ডারগ্রাউন্ডে থেকে তারা কিন্তু আর্মড গ্রুপ তৈরি করেছে। এটাই আপনাদের কাছে যে ইয়ে করতেছে, একটা পার্টির মধ্যেই ওরা ফ্র্যাকশন হয়ে যায়, যেটা এখন আওয়ামী লীগের মধ্যে সম্ভাবনা দেখা দিয়েছে। যেটা আমি বলছি যে ফ্র্যাকশনের মতো আওয়ামী লীগের মধ্যে একটা গ্রুপ যে নর্মাল নিয়মিত রাজনীতির মাধ্যমে তারা আবার ফিরে আসতে চায়, কিন্তু তৃণমূল বলছে না, নিয়মিত রাজনীতি করতে গিয়ে আমাদেরকে মারপিট খেতে হচ্ছে, নিয়মিত রাজনীতির নামে সমঝোতা হবে, সেই সমঝোতায় আমরা শেষ হয়ে যাবো। তারা কিন্তু এই মতের সাথে নাই। সো দ্যাট ইজ দ্য রিস্ক। এই যে এতগুলির মধ্যে হচ্ছে যারা মিলিটারি উইং তৈরি করে ফেলে, সেই সময় কিন্তু আর ইয়ে করা যায় না। মাথায় মায়ানমারে যেটা হচ্ছে, মায়ানমারে যখন মিলিটারি উইং হয়ে গেছে, তখন কিন্তু এখন সেই মিলিটারি উইং এর আন্ডারে কিন্তু যুদ্ধ, অলমোস্ট যুদ্ধ চলতেছে। তারা কয়েকটা প্রদেশও হারায়, তাদের দখলে নিয়ে নিছে। এটা কিন্তু ডেঞ্জারাস দিক। যে ডেঞ্জারাস দিকের কথা আমি বারবার ইয়ে করছি, যে আওয়ামী লীগের ভিতরে বিভিন্ন মত কিন্তু এখন স্ট্রং হচ্ছে, কিন্তু একটা মত দুর্বল হচ্ছে। সেই মতটা হলো ডেমোক্রেটিক মত, মানে ডেমোক্রেটিক পন্থায় যে তারা ব্যাক করে আসবে, এই পথ যদি তারা না পায়, এই গ্রুপটা সিরিয়াসলি দুর্বল হবে। যে গ্রুপটা রিকনসিলেশনের রাজনীতি করতে চাচ্ছে, সেই গ্রুপটা দুর্বল, শুধু না দুর্বলতর হচ্ছে। আমি বলছি 15 to 20% তৃণমূল এদেরকে দেখতেই পারে না। তো খেয়াল করে দেখেন, তৃণমূলের 20% বা 15% লোক যদি এদেরকে দেখা না করে, তাহলে তারা উপরি কাঠামোতে তার অবস্থান তারা কিভাবে ধরে রাখবে? তৃণমূল তাদেরকে ঝেড়ে ফেলে দেবে, পরিষ্কার একদম উকুন বাছার মতো করে বেছে ফেলবে। কারণ শেখ হাসিনা তৃণমূলের বাইরে যাবেন বলে আমার মনে হয় না। যে কারণে আমি বলছি, এখন আসলে শেখ হাসিনার যে কথাগুলো আছে, সে কথাগুলোর মধ্যে কি আছে? শেখ হাসিনা যে কথাগুলো এই পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্মে আসছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ওনার ভয়েসে আসছে, ওনার ভয়েসের মধ্যে যে কথাগুলো আছে, সেই কথাগুলোর মধ্যে উনি কিন্তু মানে এমন কিছু ইঙ্গিত দিচ্ছেন না যে উনি এই করে ফেলবেন, ওই করে ফেলবেন, এটা করবেন, সেটা করবেন, কিছু ইঙ্গিত দিচ্ছেন না। বাট উনি তৃণমূলের কথা নিচ্ছেন, এবং তৃণমূলের কথার প্রেক্ষাপটে কিন্তু উনি বিভিন্ন কথা বলেছেন। যেমন বলেছেন যে যেখানে আন্দোলন করবে, যেখানে এখন নেতৃত্ব হবে, সেই নেতা। খেয়াল করে দেখেন ওনার ল্যাঙ্গুয়েজগুলো। তিনি বলছেন প্রত্যেক নেতা, প্রত্যেকের, দুই দিন আগের একটা মিটিং এর মধ্যে উনি বলেছেন যে লিস্ট করে রাখো কারা এগুলো করেছে, পারলে এফআইআর করো, অনলাইনে যে এফআইআর রেকর্ড আমরা বিচার করব। উনি বলেন নাই প্রতিশোধ দেব, কিন্তু বিচার, শব্দটা বিচার তো মানেটা কি? মানে উনি বিচার করবেন, উনার নেতা কর্মীদের উপর যারা অত্যাচার করেছে উনি নেতা করবেন। 3 নাম্বার, উনি বলেছেন যে যারা লুটপাট করেছে, যারা আমাদের নেতাকর্মীদের জমি দখল করছে, যারা আমাদের নেতাকর্মীদের ব্যবসা দখল করেছে, তাদের ব্যবসা শুধু তাদেরকে বলছে দ্রুত ফিরিয়ে দাও। যদি দ্রুত ফিরিয়ে, আমি একেবারে আমার ল্যাঙ্গুয়েজ গুলো বলতে, দ্রুত ফিরিয়ে দাও, যদি না দাও তাহলে কেড়ে নেওয়া হবে। আর উনি ইসলামের শরীয়ত দিয়ে বলছেন যে তুমি কেড়ে নিছো, ইসলামিয়া ইয়াতেও আছে যে তোমার থেকে আমি এটা কেড়ে নিতে পারবো, আমি যখন কেড়ে নিতে যাব, তখন কিন্তু তোমারটাও যাবে, সেটা কিন্তু থাকবে না। খেয়াল করে দেখেন তার টোন। আমি টোনের চেঞ্জের কথা বলতে, প্রথম থেকে ওনার টোনগুলো কি, লিডারশিপ, ওনার স্ট্রং ওপিনিয়ন, তৃণমূলের প্রতি তার সাপোর্টিভ ওপিনিয়ন, এবং তৃণমূলের কে ফাইন্যান্সিয়ালি যে ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো আছে তৃণমূল সাফার করতেছে, সেটার উনি রেমেডি দিয়েছেন। এখন একটা নেটওয়ার্ক উনি তৈরি করে দিয়েছেন তৃণমূলের জন্য, যে তৃণমূল নেতাকর্মীরা যদি অ্যারেস্ট হয় তাদের জন্য আইনি সহায়তার ব্যবস্থা আছে। তারা যদি সত্যি অভাব অনটনে কেউ থেকে থাকে, তার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা হবে। সেটা বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে উনি এই টাকাগুলো, এবং উনি প্রকাশ্যে বলেছেন আমার একটা প্রবাসীরা সাহায্য করছে, যে প্রবাসীদেরকে উনি ধন্যবাদ দিয়েছেন যে প্রবাসীরা এই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে। সো দেখেন উনি কিন্তু তৃণমূলকে কিন্তু অগ্রাধিকার দিচ্ছে। এখন এই তৃণমূল কোন দিকে যাবে? যদি এই তৃণমূল প্রতিশোধের দিকে চলে যায়, দ্যাট উইল বি দি রিয়েল ডিজাস্টার অফ দি কান্ট্রি। কারণ মানুষের প্রত্যেক ব্যক্তির কিন্তু একটা দেয়াল আছে, পিছনে দেয়াল আছে। দেয়াল যখন আপনি আটকায় দিবেন, তখন সে কি করবে? আমি অনেক সময় অনেক উদাহরণ দিই। আপনি একটা বিড়ালকে যদি দরজা বন্ধ করে পিটান, এক সময় বিড়াল আপনাকে আক্রমণ করবে, ক্ষতবিক্ষত করবে। সে বিড়াল জিততে পারবে না হয়তো, আপনার শক্তির কাছে, আপনার মাইটের কাছে, আপনার বিশাল নেটওয়ার্ক, আপনার শক্তিশালী, কিন্তু বিড়াল কিন্তু আপনাকে ক্ষতবিক্ষত করবে। সো আওয়ামী লীগের এই নেতাকর্মীদের, যে নেতাকর্মীরা আজকে প্রতিশোধের আগুনে জ্বলতেছে, তাদেরকে প্রশমিত করার একটাই পথ আছে, ডেমোক্রেটিক পথ, যেটা হলো আওয়ামী লীগের উপর থেকে ব্যান্ড উইথড্র করা। আদারওয়াইজ এই
তৃণমূল, কে কোন দিকে যাবে? এখন ওরা এক আছে। শেখ হাসিনা যদি কোনোভাবে তাদের মতের বাহিরে একটু যায়, তখনই দেখবেন যে শেখ হাসিনার কে সমর্থন করবে, ভালোবাসবে, সবকিছু করবে, কিন্তু তারা একটা আলাদা সেল তৈরি করে ফেলবে। দিস ইজ হোয়াট হ্যাপেন্স। লিডারশিপের প্রতি ভালোবাসা আছে, কিন্তু লিডারশিপ যখন তার কথা ধারণ করে না, তখন সে কিন্তু আলাদা একটা সেল তৈরি করে ফেলে। কারণ সেন্ট্রাল লিডারশিপ, সেন্ট্রাল কোনো স্ট্রাকচার নাই আওয়ামী লীগের এখন। যেহেতু স্ট্রাকচারটা নাই, সেহেতু যে যেখানে পারে সেখানে একটা স্ট্রাকচার তৈরি করে ফেলতে পারে। ব্যান্ড আওয়ামী লীগ কোন দিকে যাবে সেটা রিয়েলি মানে ইয়ের মধ্যে আমি আশঙ্কা করি যে যত দেরি হবে, যত দেরি করবে সরকার এই আওয়ামী লীগের ব্যান উইথড্র করতে, তত এই গোষ্ঠী যেই যারা এখন প্রতিশোধের আগুনে জ্বলতেছে তারা আরো বেশি শক্তিশালী হবে, আরো মানসিকভাবে উদ্বুদ্ধ হবে যে তারা ভিন্ন পথ নেওয়ার জন্য। ভিন্ন পথ বলতে কি বোঝাচ্ছি? আমি এতগুলি নাম অনেকগুলো কিন্তু শেষ পর্যন্ত আর্মড স্ট্রাগলের দিকে চলে গেছে। আর কিছু না করুক, আর্মড গ্রুপ তৈরি করেছে। আর কিছু না করুক, রেজিমেন্টাল ফোর্স তৈরি করেছে। হোয়াট ডাজ ইট মিন বাই রেজিমেন্টাল ফোর্স? রেজিমেন্টাল ফোর্সটা কি? রেজিমেন্টাল ফোর্সটা হলো একটা ফোর্স যে 3 রকম হতে পারে। একটা হলো একদম ওয়েল ট্রেন্ড একটা মিলিটেন্ট গ্রুপ, আরেকটা হলো নো সিম্পল ট্রেনিং থাকবে মিলিটারি, যদি প্রয়োজন হয় পার্টির জন্য, দেশের জন্য ফাইট করবে। আরেকটা গ্রুপ কি হয় জানেন? যেইটা আমি ভয় পাই, এগুলো আমি ওই পরিমাণ মনে করি না যে আওয়ামী লীগ এখন পর্যন্ত ওই জায়গায় গেছে যে ওয়েল ট্রেন্ড একটা রেজিমেন্টাল গ্রুপ তৈরি করবে, ব্যান্ড মানে আর্ম স্ট্রাগলের দিকে চলে যাবে, না, আমি সেটা মনে করছি না। কিন্তু একটা এই তৃণমূল থেকে কিন্তু একটা গ্রুপ তৈরি হবে, যে গ্রুপটা মনে করবে যে আমার সার্ভাইভালের জন্য আই ফাইট ব্যাক, অ্যান্ড আমি ফাইট করার জন্য আমার যা যা দরকার আমি তাই করবো। আমার একটা গ্রুপ তৈরি করতে হবে, আমি করব। এবং সেই গ্রুপগুলো কোথায় কোথায় হবে? একদম বিশ্বাস করেন এগুলো সিস তৈরি হবে প্রত্যেকটা ইয়াতে। যেই অবস্থা এখন প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে কিন্তু এরকম গ্রুপ তৈরি হবে যারা রেজিমেন্টাল গ্রুপ হবে। যে রেজিমেন্টাল গ্রুপকে কিন্তু রেসিস্ট করা খুব টাফ, বিকজ তার সুইসাইডাল হয়, তাদের আচরণ হবে সুইসাইডাল। কারণ তার দেয়াল, ওই যে বললাম না, দেয়ালের মধ্যে তার পিঠ থেকে গেলে, একটা বিড়ালও আপনি দরজা বন্ধ করে পিটাইলে সে কিন্তু আপনি ক্ষতবিক্ষত করবে। তো ওর যখন আপনি দেয়ালের মধ্যে পিঠ ঠেকাই দিবেন, সে এই কাজটা করবে। সেটা একদম লোকালি হতে পারে, যেটা নিয়ন্ত্রণহীন হবে, যেটা শেখ হাসিনার নিয়ন্ত্রণ থাকবে না। তখন শেখ হাসিনা বললেও শুনতে চাইবে না তারা। শেখ হাসিনাকে ভালোবাসবে, শেখ হাসিনার পক্ষে থাকবে। আর তখন তারা মনে করবে যে আমার কনস্টিটিউয়েন্সিতে আসছে, শেখ হাসিনা আমাকে বাঁচাতে পারবে না। আমার কনস্টিটিউয়েন্সি আসে তো আমার এমপি আমার বাঁচাতে পারবে, আগে আমার সাবেক এমপি তো আমার বাঁচাতে পারবে না। আমার কনস্টিটিউয়েন্সিতে উপজেলা চেয়ারম্যান আমার যে ছিল সে আমার বাঁচাইতে পারে না। আমার কনস্টিটিউয়েন্সিতে বিএনপি আমাকে কোনোভাবে প্রোটেক্ট করে না, আমাকে উল্টো অত্যাচার করে। আমার কনস্টিটিউয়েন্সি জামাত আমাকে মেরে ফেলে, বিএনপি আমাকে কোনো সহায়তা করে না, আমার পক্ষে আইন শৃঙ্খলা বাহিনী নাই, তাহলে আমি কিভাবে সার্ভাইভ করবো? ওই সিভিলিয়ান রেজিমেন্টাল ফোর্স তৈরি হবে, যে রেজিমেন্টাল ফোর্স আক্রমণাত্মক হবে, যে রেজিমেন্টাল ফোর্স মানে ক্ষতবিক্ষত করবে। সেটা কাকে ক্ষতবিক্ষত করবে আমি জানি না। এই রিস্কের মধ্যে কিন্তু এখন আওয়ামী লীগ দাঁড়ায় আছে। শেখ হাসিনা কোন হাতে এটাকে হ্যান্ডেল করবেন, কিভাবে এই রাগ প্রশমিত করে একটা পার্টিকে আরো স্ট্রং মানে তৈরি করবেন, সেটা আমি জানি না। তবে আমি কিন্তু রেজিমেন্টাল ফোর্সের 3 ধরনের কথা বলেছি, যেটা ইন্টারন্যাশনালি হয়েছে। সিভিলিয়ান রেজিমেন্টাল ফোর্স, দিস ক্যান হ্যাপেন। এটা অনেকে বলে সিভিলিয়ান রেজিমেন্টাল ফোর্স বলতে অনেকে অফিসিয়াল ভার্সন বলেন। যেমন ধরেন রাষ্ট্র একটা ওই যে বলে না, এই যে আমেরিকাতে যে ইয়াদেরকে, যুবকদেরকে যে যুদ্ধে বাধ্যতামূলক অংশগ্রহণের জন্য ট্রেনিং দেয়। পৃথিবীর বহু জায়গায় আছে 6 সপ্তাহের ট্রেনিং, বহু জায়গায় আছে 3 সপ্তাহের ট্রেনিং, বহু জায়গায় আছে 1 বছরের ট্রেনিং, ইসরায়েলে আছে। এটা কিন্তু সিভিলিয়ান রেজিমেন্টাল ফোর্স। এটা একটা অংশ, এটা একটা অফিসিয়াল। বাট যখন একটা পার্টি আন্ডারগ্রাউন্ডে যায়, সে তো অফিসিয়াল কিছু করতে পারবে না, সে তখন আনঅফিসিয়াল যে কাজগুলো করবে, সেটা কোনো সেন্ট্রালাইজড কোনো থাকবে না। সো এভরি সিঙ্গেল কনস্টিটিউয়েন্সিতে এই ধরনের রেজিমেন্টাল ফোর্স তৈরি হওয়ার সম্ভাবনা এখন আছে, হয়তো তৈরি হচ্ছে। আমি ইঙ্গিত দিচ্ছি আপনাদের, হয়তো তৈরি হচ্ছে। কারণ তারা আর পারতেছে না, তারা আর বহন করতে পারতেছে না। আই নো সো মেনি পিপল, গত 2 বছরে আমার এমন তৃণমূলের সাথে কথা, যারা হাওরের মধ্যে মাছের মধ্যে থেকে তারা বসবাস করছে, খাওয়া পায় না। 1 সপ্তাহ পরে কোন না কোনো ভাবে কেউ একজন তাদের কোনো খাবার ব্যবস্থা করেছে, যে 1 সপ্তাহ ধরে খুঁটি করে খাইছে। নিজের বাড়ির খবর নিতে পারে না, নিজের সন্তানের খবর নিতে পারে, নিজের সন্তানকে স্কুলে যেতে পারে নাই। স্কুলে গেলে তার সন্তানকে বেইজ্জত করে বের করে দেওয়া হয়েছে। স্কুলে গেলে তার স্ত্রীকে মারপিট করা হয়েছে, মাকে মারপিট করা হয়েছে, মাকে মেরে ফেলছে, জবাই করে দিচ্ছে, জবাই করছে।
সন্তানকে না পাওয়ার জন্য। আমি কিন্তু এই ফোর্সগুলোকে কিছু মাঝে মধ্যে আমার কথা হয়, এরা কিন্তু ডেসপারেট, দে আর ডেসপারেট। আই ডোন্ট নো শেখ হাসিনা যে কথাগুলো বলার পরে কি সলিউশনে আসবেন, তিনি নিশ্চয়ই একটা সলিউশনে যাবেন। উনি বারবার কিন্তু একটা জিনিস নেতাকর্মীদের কেন অনেকে বলে কেন উনি আসবেন বলে নেতাকর্মীদেরকে ওয়েট করানোর জন্য। দিস ইজ এ পলিটিক্যাল মুভমেন্ট। শেখ হাসিনা জানে যে এই নেতাকর্মী যদি উনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু ঝামেলা বেঁধে যাবে দেশের মধ্যে। আমি শিওর যে তিনি এই পলিসিটা নিয়েছেন যে এদেরকে প্রশমিত করা, থামো আমি আসতেছি। দিস ইজ এ মুভমেন্ট, যে মুভমেন্টটা কিন্তু এখন পর্যন্ত সরকারের কাছে একটা স্কোপ আছে, একটা সমাধানের স্কোপ। কিন্তু যখন এটা শেখ হাসিনার হাতের বাইরে চলে যাবে, যেখানে এটা কনস্টিটিউশন বেসড সেল তৈরি হবে, কনস্টিটিউশন বেসড রেজিমেন্টাল ফোর্স তৈরি হবে, উপজেলা বেসড হবে, ইভেন গ্রামে হবে, যখন সে তার যান বাঁচানোর জন্য গ্রামে গ্রামে বিভক্ত হবে, গ্রামে গ্রামে মারামারি হবে। দিস ইজ গোয়িং টু হ্যাপেন। বাংলাদেশ থেকে এইদিকে কিন্তু ধাবিত করছে, যে এই দিকে বাংলাদেশকে ধাবিত করলে আমি নিশ্চিত যে বাংলাদেশ ক্রাইসিসে পড়বে, শুধু না বাংলাদেশ শেষ হয়ে যাবে। সো সবার মনের মধ্যে মানে যারা সরকারে আছেন, যারা আছে, তাদের উচিত এই মুহূর্তে কিন্তু এগিয়ে এসে এই ধরনের কোনো শক্তি বা এই ধরনের কোনো সেন্সগুলো যেন তৈরি না হয়। কারণ মানুষের মনের ক্ষোভ প্রশমিত করার জন্য আপনি কিছু না কিছু ব্যবস্থা নিতে হবে। আর শেখ হাসিনারও এই পুরো জিনিসটা নিয়ন্ত্রণ, শেখ হাসিনাকে সবাই ভালোবাসবে, কিন্তু দেখবেন যে শেখ হাসিনার বাইরে গিয়ে এই কাজগুলো হয়ে যাবে। কারণ নেতাদের মধ্যেও কিন্তু এই পরিবর্তনগুলো আসতেছে। বললাম না 15-20% কিন্তু এখন নেতারাও কিন্তু কমে যাচ্ছে। যে নেতারা এই সুস্থ ধারার মধ্যে, গণতান্ত্রিক ধারার মধ্যে, এবং যে নেতারা ব্যান্ড উঠিয়ে আওয়ামী লীগকে নিয়ে পলিটিক্স করছেন, তারাও কিন্তু কমে যাচ্ছে। তাদের সংখ্যা কম, তাদের মতামত কমছে। আমি একজনের মুখে শুনেছি যে আমরা ভাবছি না, আপনারা বলতে পারবেন না, আমরা সেন্ট্রালিও ভাবতে পারি ভিন্ন পথের কথা। আমি সতর্ক করছি। একজন বলছে যে আমরা যেটা ভাবছি না আপনি জানেন কি করে, আমরা এটা ভাবছি না আপনি জানেন কি করে যে আমরা এরকম রেজিমেন্টাল ফোর্স তৈরি করার জন্য সেন্ট্রাল রেজিমেন্টাল ফোর্সের কথা বলেছেন। এটা শুধু আমি তো সিস্টের কথা বলছি, যেগুলো সাময়িক বিভিন্ন জায়গা থেকে সিস্টের মতো ছোট ছোট ছেলের মতো তৈরি হবে। কিন্তু আওয়ামী লীগের একজন নেতা আমাকে বলেছেন তারা সেন্ট্রালি এই রেজিমেন্টাল ফোর্স তৈরি করার পক্ষে মতামত পাচ্ছেন, এবং তারা যেটা চিন্তা করছেন না, আমার বলছে আমরা যেটা চিন্তা করছেন না, আমাদের মধ্যে এটা আলোচনার টেবিলের মধ্যে আছে। সো ইট ইজ ভেরি মাচ অন দ্য ডাইনিং টেবিল, ভেরি মাচ অন দ্য প্লেট, যে ভিন্ন মত করার জন্য তারা রেজিমেন্টাল ফোর্সের দিকে চলে যেতে পারে। থ্যাংক ইউ অল আমার এই আজকের কথাগুলি শোনার জন্য। আমি আশা করি আপনাদেরকে আমি কিছু চিন্তার খোরাক দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চিন্তা করে দেখবেন, এবং আপনারা আপনাদের লেভেলে খোঁজ নিয়ে দেখবেন যে আসলে আমি যে তথ্যগুলি পেয়েছি এটা কতটা ঠিক। পারলে আমাকে একটু সংশোধন করার চেষ্টা করবেন। আই উইল বি রিয়েলি হ্যাপি যে আপনারা আমাকে যদি একটু হেল্প করেন, আরো তথ্য দিয়ে, যাতে আমি আরো ভেতরের কিছু জিনিস আমি ট্রেন্ডের কথা বলছি, আমি কোনো তথ্য মানে কি, আমি ট্রেন্ডগুলোর কথা বলছি, সেই ট্রেন্ডটা যেন আমি ধরতে পারি। আপনারা আমাকে তথ্য দিলে আমি সত্যি খুশি হব। তো আজকে একটু অনেক লম্বা সময় নিয়ে ফেলছি, তারপর আমি একটু কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। রুবেল রানাডু ডিইউ তিনি বলছেন, ভাই আমার একটা প্রশ্ন, আমার আওয়ামী লীগ বিকল্প সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষকে মেসেজ দিচ্ছে, কিন্তু আমরা কেন মূল মিডিয়াতে ঢুকতে পারছি না? আমি বলতে চাচ্ছি মূল মিডিয়া, ওই যে বললাম সেল তৈরি হবে, বিকল্প সেল তৈরি হবে, বিকল্পভাবে বিভিন্ন জায়গাতে মেইন মিডিয়াতেও আওয়ামী লীগ ঢুকবে, এটা আপনাকে বলতে পারে। মেইন মিডিয়া কিন্তু আওয়ামী লীগের যে কাজ করছে না তা না, আমি জাস্ট আপনি বলছেন আওয়ামী লীগের পক্ষে কাজ হচ্ছে বা আওয়ামী লীগই কাজ করতেছে মেইন মিডিয়াতে। এবং আমি যতটুকু জানি যে আওয়ামী লীগ চেষ্টাও করতেছে বিদেশ থেকেই একটা মেইন মিডিয়া অর্গানাইজ করার জন্য। গোবিন্দ মিত্র, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাইফান, কিপ ইট আপ মিস্টার। ওকে, থ্যাংক ইউ। শাহিন মিয়া ফ্রম ইংল্যান্ড, থ্যাংক ইউ। ওয়েব, আমিন ভাই একটা আনরিলেটেড কোশ্চেন ভাই, আমি এদেরকে আমি এটা বলতে পারবো না ভাই। আমি সাধারণত অন্যদের ব্যাপারে কিছু বলি না, চেষ্টা করি একটু এড়িয়ে চলতে। রাকিব হাসান বাবু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।